নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের অমর সৃষ্টি জয়ন্ত ও মানিকের গল্প কাঁচের কফিন রহস্য। গল্প পাঠ বাক্য বাগীশ। জয়ন্তর ভূমিকায় দিগন্ত চ্যাটার্জি, মানিকের ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, সুন্দরবাবুর ভূমিকায় মৃন্ময় মান্না, মনোহরের ভূমিকায় জয় ভট্টাচার্য, করুণার ভূমিকায় জয়দীপ চক্রবর্তী ও ললিতার ভূমিকায় আয়ুষী ব্যানার্জি। আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী। পোস্টার ডিজাইন স্ক্রিপ্টলিং মাইন্ড থেকে শ্রাবণ্য। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের কাঁচের কফিন রহস্য। বলো না আজ আমাকে চা খেতে বলো না। ঘরে ঢুকেই বলে উঠলেন সুন্দরবাবু। মানিক সবিস্ময়ে শুধলে, এ কি কথা শুনি আজ মন্থরার মুখে? না, আজ কিছুতেই আমি চা খাবো না। বাবা, একেবারে ধনুর ভঙ্গপন। বেশ, চা না খান খাবার খাবেন তো? কি খাবার? টিকিয়া খাবার। ও তাই নাকি? তারপর আছে ভেন্ডালু। হংস মাংস? হ্যাঁ, বনবাসী হংস। খাবেন তো? সুন্দরবাবু একটি সুদীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। তারপর মাথা নেড়ে করুণ সুরে বললেন, হ্যাঁ, আজ আমাকে হংস মাংস ধ্বংস করতে বলো না। হালে আর পানি পাচ্ছি না। হংস মাংসে অরুচি। সুন্দরবাবু এইবারে বোধহয় পরমহংস হয়ে বৈরাগ্যব্রত গ্রহণ করবেন। মোটেই নয়। তবে গেরস্তের ছেলে হয়ে এ খাবো না ও খাবো না বলছেন কেন? আজ আমার এই উদর দেশের বড়ই দুরবস্থা। অমন হৃষ্টপুষ্ট উদর, তবুও আমার উদরাময় হয়েছে। তাই বলুন। তবে ওষুধ খান। আমি হোমিওপ্যাথি জানি। 1 ডোজ মার্কসল ওষুধ দেব নাকি? থো করো তোমার ওই হোমিওপ্যাথির কথা। আমি খাবার কি ওষুধ কোনোটি খেতে আসিনি। আমি এসেছি জরুরি কাজে। অসুস্থ দেহ, তবু কাজ থেকে ছুটি নেননি? কি টনটনে কর্তব্য জ্ঞান। হ্যাঁ তাই। স্বর্গবাসী ঢেঁকি ধান ভাঙে, পুলিশের আবার ছুটি কি হে? জয়ন্ত শুধলে, নতুন মামলা বুঝি? তাছাড়া আর কি? কিসের মামলা? বলা শক্ত। খুনের মামলা কি মানুষ চুরির মামলা ঠিক ধরতেই পারছি না। একটু একটু করে জয়ন্তের আগ্রহ জাগ্রত হচ্ছিল। সে সামনের চেয়ারের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললে, সুন্দরবাবু, ওই চেয়ারে বসুন, ব্যাপারটা আমায় খুলে বলুন। আসন গ্রহণ করে সুন্দরবাবু বললেন, এটাকে আজব মামলা বলাও চলে। রহস্যময় হলেও অনেকটা অর্থহীন। নাটকের পাত্রপাত্রী হচ্ছেন 3 জন, একজন নারী আর 2 জন পুরুষ। ওদের মধ্যে একজন পুরুষ হচ্ছেন আসামি, কিন্তু 3 জনেই অদৃশ্য হয়েছে। অদৃশ্য হবার কারণ? শোনো, এই বছর দেড়েক আগে সুরেন্দ্রমোহন চৌধুরী নামে এক ভদ্রলোক থানায় এসে অভিযোগ করেন তার পিতামহী সুশীলা সুন্দর দেবীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা সংক্ষেপে এই, সুশীলা দেবী বিধবা। তিনি তার স্বামীর বিপুল সম্পত্তির একমাত্র অধিকারিণী। তার বয়স 75 বছর। স্বাস্থ্যভঙ্গ হওয়ার দরুন ডাক্তার মনোহর মিত্রের চিকিৎসাধীন ছিলেন। সুশীলা দেবী হঠাৎ একদিন একখানা ট্যাক্সি ডাকিয়ে এনে মনোহর মিত্রের সঙ্গে বাড়ির বাইরে চলে যান। তারপর আর ফিরে আসেননি। খোঁজাখুঁজির পর প্রকাশ পায় অদৃশ্য হবার 2 দিন আগে সুশীলা দেবী ব্যাংক থেকে নগদ 15 লক্ষ টাকা তুলে এনেছিলেন। সে টাকাটিও উধাও হয়েছে। ডাক্তার মনোহর মিত্র নামে এক ভদ্রলোকের খ্যাতি আমি শুনেছি। পদার্থ শাস্ত্রে নাকি তার অসাধারণ পাণ্ডিত্য। তিনি এই মনোহর বাবুকে তুমি কখনো চোখে দেখেছ? না, আমিও দেখিনি। তবে তার চেহারার হুবহু বর্ণনা পেয়েছি। কিরকম?
এই মনোহরবাবুর দৈর্ঘ্য 5 ফুট 4 ইঞ্চির বেশি হবে না, কিন্তু তার দেহ রীতিমতো চওড়া। তার মাথায় আছে প্রায় কাঁধ পর্যন্ত ঝুলে পড়া সাদা ধবধবে চুল, মুখেও লম্বা পাকা দাড়ি। তার বয়সও 60-এর কম নয়, কিন্তু শরীর এখনো যুবকের মতো সবল। রোজ সকালে সূর্য ওঠার আগে পদব্রজে অন্তত 4 মাইল ভ্রমণ করে আসেন। তার চোখ সর্বদাই ঢাকা থাকে কালো চশমায়, টিকলো নাক, শ্যামবর্ণ, সাদা পাঞ্জাবি, থান কাপড় আর সাদা ক্যাম্বিসের জুতো ছাড়া অন্য কিছু পরেন। বর্মা চুরুটের অত্যন্ত ভক্ত। তার মুখ সর্বক্ষণে গম্ভীর। ডান কপালের উপরে একটা 1/2 ইঞ্চি খানেক লম্বা পুরনো কাটা দাগ আছে। হাতে থাকে 1 গাছা রূপোয় বাঁধানো মোটা মলাক্কা বেতের লাঠি। আরে মশাই, এই বর্ণনার কাছে যে আলোকচিত্র হার মানে। এরপর বিপুল জনতার ভিতর থেকেও মনোহর বাবুকে আবিষ্কার করতে পারবো। এই আমি কিন্তু 1.5 বছর ধরে চেষ্টা করেও তার টিকিটিও আবিষ্কার করতে পারলুম না। কেন? তিনিও অদৃশ্য হয়েছেন। তার বাড়ি কোথায়? বালিগঞ্জে নিজের বাড়ি, সেখানেও গিয়েছিল, কিন্তু বাড়ি একেবারে খালি। মনোহর বাবুর পরিবার বর্গ? মাথা নেই, তার মাথা ব্যথা। তিনি বিবাহই করেননি। অন্য কোনো আত্মীয় স্বজন? কারুর পাত্তা পায়নি। পাড়ার লোকের মুখে শুনলাম মনোহরবাবু জনাচারেক পুরাতন আর বিশ্বস্ত ভৃত্য নিয়ে ওই বাড়িতে বাস করতেন বটে, কিন্তু হঠাৎ একদিন সকালে সকলকে সঙ্গে নিয়ে কোথায় চলে গেছেন। জয়ন্ত খানিকক্ষণ চুপ করে থেকে তারপর বললে, সুশীলা দেবী ট্যাক্সিতে চড়ে মনোহর বাবুর সঙ্গে বাইরে বেরিয়ে গিয়েছিলেন। তার কি নিচের মোটর নেই? আছে বই কি, 1খানা নয় 3খানা। তাহলে মেনে নিতে হয় সুশীলা দেবীর নিজেরও ইচ্ছা ছিল। তিনি কোথায় যাচ্ছেন কেউ জানতে না পারে। হয় তোমার অনুমান সত্য, নয় তিনি ট্যাক্সি ভাড়া করেছিলেন মনোহর বাবুর পরামর্শে। আপনি ট্যাক্সিখানার সন্ধান নিয়েছেন? নিয়েছি বই কি। ট্যাক্সি চালককে খুঁজে বার করেছি। সে আরোহীদের হাওড়া স্টেশন পর্যন্ত নিয়ে গিয়েছে, আর কিছু সে জানে না। তাহলে মনোহর বাবুর সঙ্গে সুশীলা দেবী বোধহয় কলকাতার বাইরে চলে গিয়েছেন। কিন্তু কলকাতার বাইরে কোথায়? আমিও মনে মনে এই প্রশ্ন বারবার করেছি, কোথায় কোথায় কোথায়, কিন্তু প্রতিধ্বনি বারবারই উত্তর দিয়েছে, কোথায় কোথায় কোথায়। খালি ওই প্রশ্নই নয় সুন্দরবাবু, আরও সব প্রশ্ন আছে। 75 বৎসর বয়সে 15 লক্ষ টাকা নিয়ে সুশীলা দেবী রুগ্ন দেহে এমন লুকিয়ে মনোহর বাবুর সঙ্গে চলে গেলেন কেন? তিনি বেঁচে আছেন কি নেই? মনোহর বাবু বিখ্যাত পদার্থবিদ হলেও মানুষ হিসেবে কি সাধু ব্যক্তি নন? আমার কথা এখনো ফুরোয়নি। সবটা শুনলে প্রশ্ন সাগরে তোমাকেও তলিয়ে যেতে হবে। আমার আগ্রহতে জ্বলন্ত হয়ে উঠে। বলুন সুন্দরবাবু, বলুন। যে মাসে সুশীলা দেবী অন্তর্হিতা হন, সেই মাসেই আরেকটি মানুষ নিরুদ্দেশ হওয়ার মামলা আমার হাতে আসে। দুটো মামলাই কতকটা একই রকম। গোবিন্দলাল রায় একজন বড় জমিদার, বয়স 70-এর কম নয়। তিনি বিপত্নিক হলেও সংসার তার বড়। 5 পুত্র, 3 কন্যা, পৌত্র পৌত্রীও আছে। কিন্তু হঠাৎ একদিন গোপনে ব্যাংক থেকে নগদ 12 লক্ষ টাকা তুলে নিয়ে তিনিও গেছেন অজ্ঞাতবাসে। তবে গোবিন্দবাবু যাবার আগে একখানা চিঠি রেখে গেছেন। তাতে লেখা ছিল, আমি বিদেশ ভ্রমণে যাচ্ছি, ফিরতে বিলম্ব হবে, তোমরা আমার জন্য চিন্তিত হও না। তারপর থেকে তার আর কোনো খোঁজ খবর নেই। 3 মাসের মধ্যেও বৃদ্ধ পিতার কাছ থেকে একখানা পত্র পর্যন্ত না পেয়ে তার পুত্ররা আমার আশ্রয় নিয়েছিল, কিন্তু যথাসাধ্য চেষ্টা করেও আমি গোবিন্দবাবুর নাগাল ধরতে পারিনি। আপনি কি মনে করেন আগেকার মামলার সঙ্গে এই মামলাটারও কোনো সম্পর্ক আছে? অল্প বিস্তর মিল কি নেই জয়ন্ত? একজন অতি বৃদ্ধা নারী এবং একজন অতি বৃদ্ধ পুরুষ, দুজনেই গোপনে অজ্ঞাতবাসে গমন করেছে, আর দুজনেই যাবার ঠিক আগে ব্যাংক থেকে বহু লক্ষ টাকা তুলে নিয়ে গিয়েছেন। দুজনেই আত্মগোপন করবার দিন থেকে আজ পর্যন্ত নিজেদের কোনো প্রমাণই দেননি। কিন্তু গোবিন্দবাবুর সঙ্গে কি মনোহর বাবুর পরিচয় ছিল? গোবিন্দবাবুর বাড়ির কোনো লোকই মনোহর বাবুর নাম পর্যন্ত শোনেন। তাহলে আপনি কি বলতে চান? মাসখানেক আগে গোবিন্দবাবুর বড় ছেলে আমার হাতে একখানা পত্র দিয়ে বলে গেছে,
একখানা বইয়ের ভিতর থেকে চিঠিখানা পেয়েছি। চিঠিখানা পড়ার পর বাবা নিশ্চয়ই ওই বইয়ের ভিতরে গুঁজে রেখে গেছিলেন। জয়ন্ত, এই নাও, চিঠিখানা পড়ে দেখো। জয়ন্ত খামের ভেতর থেকে পত্র বার করে পাঠ করতে আরম্ভ করল। প্রিয় গোবিন্দবাবু, এতদিন পরে আমার প্রস্তাবে আপনি সম্মত হয়েছেন শুনে অত্যন্ত আনন্দ লাভ করলাম। বেশ, আগস্ট মাসের 4 তারিখে 5টার সময় আমার লোক হাওড়া স্টেশনে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আপনার জন্য অপেক্ষা করবে। কিন্তু মনে রাখবেন, আপনাকে সঙ্গে করে আনতে হবে অন্তত নগদ 12 লক্ষ টাকা। যতদিন না আমাদের উদ্দেশ্য সিদ্ধ হয় ততদিন আমরা এইখানে বাস করব। আমার উপরে বিশ্বাস রাখুন, আপনার কোনো আশঙ্কা নেই। পত্রের কথা কারোর কাছে প্রকাশ করবেন না। ইতি ভবদীয় শ্রী মনোহর মিত্র। পড়লে? চিঠির কাগজে কোনো ঠিকানা নেই, কিন্তু খামের উপরে ডাকঘরের নাম রয়েছে সুলতানপুর। সুলতানপুর হচ্ছে একটা ছোটখাটো শহর, সেখানেও আমি গিয়েছিলাম, কিন্তু ডাক্তার মনোহর মিত্রের নাম পর্যন্ত কেউ সেখানে শোনেনি। সুলতানপুর ডাকঘর থেকে কোন কোন গ্রামের চিঠি বিলি হয় সে খোঁজ নিয়েছিলেন তো? তা আবার নিইনি, শুধু খোঁজ নেওয়া কি হে, সব জায়গাতেই নিজে গিয়ে ঢু মারতে ছাড়িনি, কিন্তু লাভ হয়েছে প্রকাণ্ড অশ্বডিম্ব। জয়ন্ত নীরবে ভাবতে লাগলো। আমার কি সন্দেহ হচ্ছে জানো, এই মনোহর নাম ভারিয়ে কিছুদিন ওই অঞ্চলে কোথাও বাস করেছিল, তারপর সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে হাতে পেয়ে হত্যা করে তাদের টাকাগুলো হাতিয়ে আবার সরে পড়েছে কোনো অজানা দেশে। চিঠি পড়ে জানা গেল মনোহর বাবুর কোনো প্রস্তাবে গোবিন্দবাবু প্রথমে রাজি হননি, কিন্তু পরে রাজি হয়েছিলেন। খুব সম্ভব সেই প্রস্তাবটাই কার্যে পরিণত করার জন্য তিনি চেয়েছিলেন 12 লক্ষ টাকা। কে বলতে পারে সুশীলা দেবীর কাছেও মনোহর ঠিক এইরকমই প্রস্তাব করেনি? কিন্তু কি এই প্রস্তাব যার জন্য লোকে এমন লক্ষ টাকা খরচ করতে রাজি হয়? কে বলে কি টাকা খরচ করতে রাজি হয়? ধাপ্পায় ভুলে সংসার, পুত্র, কন্যা, আত্মীয় ছেড়ে অজ্ঞাতবাসে যেতে কুণ্ঠিত হয় না। সুন্দরবাবু, প্রস্তাবটা যে অতিশয় অসাধারণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। জয়ন্ত, ওই মনোহরের প্রস্তাব নিয়ে বেশি মস্তিষ্ক চালনা করে কোনোই লাভ নেই। লাভ আছে বই কি, প্রস্তাবটা কি জানতে পারলে আমাদের আর অন্ধকারে হাতড়ে মরতে হয় না। কিন্তু যখন তার জানবার উপায় নেই তখন তো আমাদের অন্ধকারে ঢিল ছুটতে হবে বই। অন্ধকারে বহু ঢিল তো ছুঁড়েছেন, একটা ঢিলও লক্ষ্যে গিয়ে লাগলো কি? তুমি আমাকে আর কি করতে বলো? আপনি তো সর্বাগ্রে মনোহর বাবুকে আবিষ্কার করতে চান। নিশ্চয়ই। তাহলে আমাদের সঙ্গে আর একবার সুলতানপুর শুরু। সেটা হবে ডাহা পণ্ডশ্রী, কারণ সেই অঞ্চলে কোনো পাথরই আমি উল্টাতে বাকি রাখিনি। না, একখানা পাথর উল্টাতে আপনি ভুলে গিয়েছেন। কোনখানা শুনি? যথা সময়ে প্রকাশ পাবে। আচ্ছা, তাই সই। মানিক, সব শুনলে? এখানে তোমাকে একটা কাজ করতে হবে। ফরমাস করো। তোমার ছবি আঁকার হাত খুব পাকা। তুমি ছাড়া আর কেউ কথা বলে না। এখন আমায় কি করতে হবে তাই বলো। মনোহর বাবুর আকৃতি প্রকৃতির বিশেষত্বগুলো আগে তুমি সুন্দরবাবুর কাছ থেকে ভালো করে আর একবার শুনে নাও, তারপর এমন একটা মনুষ্য মূর্তি আঁকো যার মধ্যে থাকবে ওই বিশেষত্বগুলো। ওই রকম ছবি এঁকে কি লাভ হবে? ওই ছবির সাহায্যে হয়তো আসামিকে শনাক্ত করা যাবে। জয়ন্ত কি যে বকে তার ঠিক নেই। মনোহরকে আমিও দেখিনি, মানিকও দেখেনি। আমি খেয়েছি পরের মুখের ঝাল। মানিক শিব গড়তে বানর গড়ে বসবে, ছবি দেখে মনোহরকে চেনাই যাবে না। ফলেন পরিচয়তে সুন্দরবাবু, ফলেন পরিচয়তে, অর্থাৎ ফলের দ্বারা চেনা যায় বৃক্ষকে। আসল তাৎপর্য হচ্ছে আকৃতির দ্বারা মানুষকে না চিনলেও তার ব্যবহারের দ্বারা তাকে চেনা যায় অনায়াসে। বহু অভিজ্ঞতার ফলই এরকম এক একটি প্রবাদ বাক্য রচিত হয়, বুঝলেন মশাই? তুমি কেবল নিজের মন গড়াই কথাই বলছো, একটা প্রমাণও তো দিতে পারলে না। একটা কেন, অনেক প্রমাণই দিতে পারি। তাই নাকি? এই দেশের কোনো গোয়েন্দা যে এমন বর্ণনা শুনে প্রতিকৃতি এঁকে অপরাধী গ্রেপ্তার করেছে তা আমি তো কখনো শুনি। এই দেশের কথা শিখেই তুলে রাখুন, এই দেশের কথা নিয়ে মাথা ঘামাবেন না। কিন্তু পাশ্চাত্য দেশের গোয়েন্দারা এমনই বর্ণনা শুনে আঁকা প্রতিকৃতির সাহায্যে আসল অপরাধীকে বন্দী করতে পেরেছে। বটে বটে, আমি তো জানতাম না। সুন্দরবাবু, আপনি অনেক কিছুই আগে জানতেন না,
এখনো জানেন না, আবার না জানালে ভবিষ্যতেও জানতে পারবেন না। তবুও জানতে গেলেও এত বেশি তর্ক কেন করেন বলুন তো? জানাজানি নিয়ে হানাহানি ছেড়ে দাও মানিক। এখন বর্ণনা শুনে মনোহরের চিত্র একবার চেষ্টা করো। কালই আমরা সুলতানপুরে যাত্রা করব। সুলতানপুর ছোট শহর হলেও 3টি রেলপথের সংযোগস্থলে অবস্থিত বলে এখানে লোকজনের সংখ্যা বড় অল্প নয়। শহরের ভেতর দাঁড়িয়ে দেখা যায় সুলতানপুরের বাইরের চারিদিকে প্রকৃতি যেন নিজে ভাণ্ডার উজাড় করে ছড়িয়ে দিয়েছে অজস্র সৌন্দর্যের ঐশ্বর্য। জয়ন্ত, এমন সব জায়গাতেই জন্মলাভ করে কবির কল্পনা। কিন্তু আমরা কবি নই। আমরা ঠিক তার উল্টো। আমরা এখানে কাল্পনিক মিথ্যার সাথে মিতালি করতে আসেনি। আমরা এসেছি বাস্তব সত্যের সঙ্গে যুদ্ধ করতে। সত্যের সঙ্গে যুদ্ধ করতে? সে কি সুন্দরবাবু, সত্য কি আপনার শত্রু? সুন্দরবাবুর বদনমণ্ডলে ঘনিয়ে উঠেছিল ঘোর অন্ধকার, কিন্তু জয়ন্ত তাড়াতাড়ি তার পক্ষ অবলম্বন করে বললে, না মানিক, সুন্দরবাবু বোধ করি বলতে চান উনি এসেছেন সত্যের শত্রুর সঙ্গে যুদ্ধ করতে। সুন্দরবাবুর মুখ তৎক্ষণাৎ প্রসন্ন হয়ে উঠল। তিনি বলে উঠলেন, জয়ন্ত ঠিক ধরেছে। আমি তো ও কথাটাই বলতে চাই। পোস্ট অফিস যাবে নাকি? পরে বিবেচনা করব। কলকাতার বিখ্যাত চৌধুরী ব্যাংকের একটা শাখা এখানে আছে না? হ্যাঁ, সেটি এখানকার প্রধান ব্যাংক। একবার সেই ব্যাংকে যেতে চাই। কেন বলো দেখি? সেখানে গেলেই বুঝতে পারবেন। চৌধুরী ব্যাংক। দোতলায় উঠে দেখা গেল একটি বিলেতি পোশাক পরা যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রবল বাতাসে দেশলাই জেলে সিগারেট ধরাবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তাকে দেখেই মানিক বিস্মিত স্বরে বলে উঠল, এ কি করুণা? আরে মানিক নাকি এখানে যে? আসলে এই ব্যাংকের ম্যানেজারকে একটু দরকার। আরে আমি এখানকার ম্যানেজার। সে কি হে, কবে থেকে? এই বছর 3। তুমি তো আমাদের পাড়ার মারাও না, জানবে কেমন করে? তা এদের সাথে একটু পরিচয় করিয়ে দাও। ইনি হচ্ছেন সুন্দরবাবু, ডাক সাইটে পুলিশ কর্মচারী। আর ইনি হচ্ছেন আমার বন্ধু জয়ন্ত। আমার মুখে এর কথা নিশ্চয়ই তুমি অনেকবার শুনেছ। আর জয়ন্ত, এটি হচ্ছে আমার বাল্যবন্ধু করুণা ভট্টাচার্য। আমার মামার বাড়ির পাশেই এদের বাড়ি। আপনাদের মতো মহাবিখ্যাতরা এই ধ্যারে গোবিন্দপুরে কেন? আচ্ছা, সে কথা পরে হবে, আগে আমার ঘরে এসে বসুন। পাশেই ম্যানেজারের ঘর। সকলে আসন গ্রহণ করলে পর নিজেই টেবিলের সামনে এসে করুণা বললে, হ্যাঁ, এইবারে আপনাদের জন্য আমি কি করতে পারি সেটা আদেশ করুন। জয়ন্ত সহাস্যে বললে, আদেশ ফাদেশ কিছুই নয়। প্রথমে একটা বিনীত নিবেদন আছে। বলতে পারেন সুলতানপুর ডাকঘরের এলাকার মধ্যে সবচেয়ে ধনী বাঙালি এমন কি আছেন যিনি আপনাদের মক্কেল? বিচিত্র প্রশ্ন। সুলতানপুর ডাকঘর এলাকায় কিছু কিছু বাঙালি আছেন বটে, কিন্তু তাদের মধ্যে একজন ছাড়া আর সকলেই সম্পন্ন গৃহস্থ বা মধ্যবিত্ত শ্রেণীর লোক। সেই একজন কি খুব ধনী? আগে হ্যাঁ, তাকে ধনকুবের বলাও চলে হয়তো। তিনি কি আপনাদের মক্কেল? আমাদের একজন প্রধান মক্কেল। তিনি থাকেন কোথায়? এই এখান থেকে 3 মাইল মতন দূরে আছে বেগমপুর নামে একটি জায়গা। সেখান থেকেও মাইল খানেক তফাতে দস্তুর মতন গহন বনের ভেতরে তার বাংলো ধরনের মস্ত বাড়ি। অত বড় ধনী এমন নির্জন জায়গায় থাকেন কেন? শুনতে পাই তিনি ভারী খেয়ালি লোক। জয়ন্ত চুপ করে রইল গম্ভীর মুখে। সুন্দরবাবু মুরব্বিয়ানা চালে ঘাড় নাড়তে নাড়তে গাল ভরা হাসি হেসে বললেন, তুমি আমায় টেক্কা মারবে বলে এখানে এসেছো জয়ন্ত, কিন্তু দেখছো তো ভায়া, আমি কোনো পাথর ওল্টাতেই বাকি রাখিনি। জয়ন্ত নিরুত্তর মুখে পকেট থেকে মানিকের আঁকা সেই ছবিখানা বার করে ধীরে ধীরে বললে, করুণাবাবু, এই ছবির মানুষটিকে কোনোদিন কি আপনি সচক্ষে দর্শন করেছেন? করুণা ছবির উপর ঝুঁকে পড়ল এবং তারপরই বিনা দ্বিধায় বলে উঠল, এই ছবির সাথে সিদ্ধেশ্বর বাবুর মুখ ঠিক ঠিক মিলছে না বটে, তবে এখানে যে সিদ্ধেশ্বর বাবুর প্রতিকৃতি সে বিষয়ে একটুও সন্দেহ নেই। জয়ন্ত অপাঙ্গে সুন্দরবাবুর দিকে তাকিয়ে দেখলে এবং সঙ্গে সঙ্গে ঘাড় হেঁট করে বসে পড়লেন সুন্দরবাবু। করুণাবাবু, আপনাদের এই সিদ্ধেশ্বর বাবু কথা আরো কিছু বলতে পারেন? একে আপনি মানিকের প্রাণের বন্ধু,
তার উপরে আপনার মতো লোকের সঙ্গে বাক্যালাপ করার সুযোগ পাওয়া পরম সৌভাগ্য। আপনি কি জানতে চান বলুন? সিদ্ধেশ্বর বাবু কবে কত দফায় আপনাদের ব্যাংকে কত টাকা জমা রেখেছেন? করুণা স্তব্ধ হয়ে রইল অল্পক্ষণ। তারপর মৃদু স্বরে ধীরে ধীরে বললে, দেখুন, এরকম প্রশ্নের জবাব দেওয়া আমাদের পক্ষে উচিত নয়, কারণ সিদ্ধেশ্বরবাবু হচ্ছেন আমাদের প্রধান মক্কেল। কিন্তু আপনাদের কথা স্বতন্ত্র। বিশেষত সুন্দরবাবু হচ্ছেন একজন বিশিষ্ট রাজকর্মী। এক্ষেত্রে আমরা আদেশ পালন করতে বাধ্য। আপাতত আমার স্মৃতি থেকে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। দরকার হলে পরে খাতাপত্র দেখে সঠিক তার টাকার পরিমাণ আপনাকে জানাতে পারি। শুনুন, তার বাংলো বাড়ি তৈরি হওয়ার পর এই অঞ্চলে প্রথম আসেন 2 বছর আগে। সেই সময় আমাদের ব্যাংকে জমা রাখেন 6 লক্ষ টাকা। দ্বিতীয়বার প্রায় 1.5 বছর আগে তিনি এই ব্যাংকে জমা রাখেন 6 লক্ষ টাকা। তৃতীয়বারে প্রায় 1.5 বছর আগে তিনি এই ব্যাংকে 15 লক্ষ টাকা মতন জমা দেন। চতুর্থবারও সেই বোধহয় মোটামুটি 1.5 বছরের কাছাকাছি হবে। সিদ্ধার্থবাবুর কাছ থেকে আমরা আরও 12 লক্ষ টাকা পাই, অর্থাৎ মোট 33 লক্ষ টাকা। জয়ন্ত অর্থপূর্ণ দৃষ্টিতে সুন্দরবাবুর দিকে তাকিয়ে খুব মৃদু স্বরে বললে, শুনছেন? দ্বিতীয় আর তৃতীয়বারে সিদ্ধেশ্বর বাবু এখানে জমা দিয়েছেন যথাক্রমে 15 আর 12 লক্ষ টাকা। সুশীলা দেবী আর গোবিন্দবাবু কি যথাক্রমে 15 আর 12 লক্ষ টাকা নিয়ে নিরুদ্দেশ হয়নি? সুন্দরবাবুও মৃদু স্বরে জয়ন্তের কানে কানে বললেন, কিন্তু এই প্রথম দফায় 6 লক্ষ টাকা কোথা থেকে এলো? জোর করে কিছু বলতে চায় না, খুব সম্ভব ওটা হচ্ছে সিদ্ধেশ্বর বাবুর নিজের টাকা। আপনারা আর কিছু জানতে চান? আচ্ছা করুণা, বছর 1.5 আগে কি কোনো প্রাচীন মহিলা সিদ্ধেশ্বর বাবুর অতিথি হয়েছিলেন? দেখো মানিক, বছর 1.5 আগেকার কথা আমি ঠিকঠাক জানি না, তবে এক্ষেত্রে শুনেছি বটে, বছর 1.5 আগে সিদ্ধার্থবাবু এক অতি বৃদ্ধাকে নিয়ে সুলতানপুর স্টেশনে এসে নেমেছিলেন। আচ্ছা, তার কিছুদিন পরে কি একটি বৃদ্ধ ভদ্রলোক ওখানে এসেছিলেন? এও আমার শোনা কথা মানিক। শুনেছি সে ভদ্রলোকও গিয়েছিলেন বাড়িতে, কিন্তু... থামলে কেন? কিন্তু কি? ভাই মানিক বাবু সম্বন্ধে অনেক কানাঘুষোই শুনতে পাই, কিন্তু শোনা কথা পরের কাছে প্রকাশ করতে বড় ভয় হয়। করুণার পৃষ্ঠদেশে একটি সাদর চপেটাঘাত করে মানিক অভিযোগ ভরা কণ্ঠে বললে, করুণা, আমিও কিন্তু তোমার পর। আরে বাবা, কোনো ভয় নেই, তোমার শোনা কথাই প্রকাশ করো। শুনেছি বাংলোয় একটি বৃদ্ধা নারী আর একটি বৃদ্ধ পুরুষ প্রবেশ করেছিলেন বটে, কিন্তু আজ পর্যন্ত কেউ তাদের প্রস্থান করতে দেখেনি। কেবল তাই নয়, তারা যে এখনো ওই বাংলোর ভেতরে আছেন এমন কোনো প্রমাণও নেই। এ যে অসম্ভব কথা। তুমি আমার বাল্যবন্ধু, তুমি জিজ্ঞেস করছো বলেই বলছি। ওই রহস্যময় বাংলোর সম্বন্ধে আরও যেসব কানাঘুষো শুনতে পাই তা মোটেই বিশ্বাসযোগ্য নয়। না, তোমার কথার কোনো মানেই বুঝলাম না। লোকে বলে ও বাংলো হচ্ছে ভুতুড়ে। কেন? ওখানে নাকি কাচের 2টো কফিনের মধ্যে... কাঁচের কফিন? হ্যাঁ, ওখানে নাকি কাঁচের কফিন দুটোর মধ্যে একটি পুরুষ আর একটি নারীর মৃতদেহ। সুন্দরবাবু চমকে উঠে প্রায় গর্জন স্বরে বললেন, ঠিক সেই সময় ঘরের ভেতর ঢুকলো একজন ভৃত্য। সে বললে, সিদ্ধেশ্বরবাবু দেখা করতে এসছেন। সচমকে সকলে দৃষ্টি বিনিময় করল। করুণা বললে, বেশ, তাকে নিয়ে এসো। মিনিট 2 পরেই ঘরের দরজার কাছে সিদ্ধেশ্বরবাবুর আবির্ভাব। মানিকের আঁকা ছবির 12 আনাই মিলে যায় তার চেহারার সঙ্গে। ব্যস্তভাবে সকলের মুখের উপর একবার বিদ্যুৎ বেগে চোখ বুলিয়ে নিয়ে সিদ্ধেশ্বরের অন্তর্ধান। সুন্দরবাবু তাঁর দোদুল্যমান ভুঁড়িকে রীতিমতো কাহিল করে তরাক করে এক সুদীর্ঘ লম্ফ মেরে সচিৎকারে বললেন, পাকলাও পাকলাও, মনোহর মিত্তির লম্বা দিচ্ছেন, ওকে গ্রেফতার করো, ওকে গুলি করে মারো। জয়ন্ত হাত বাড়িয়ে সুন্দরবাবুর কাঁধ চেপে ধরে কঠোর কণ্ঠস্বরে বললে, শান্ত হন সুন্দরবাবু, শান্ত হন। লম্প করে চিৎকার করে ভাড়ামি করবেন না। আসুন দেখা যাক মনোহর বাবু এরপরে কি করেন। তড়িঘড়ি ব্যাংকের বারান্দায় গিয়ে দেখা গেল রাস্তায় মনোহরবাবু তার মোটর বাইক চালিয়ে দিয়েছেন সবেগে।
এবার সুন্দরবাবু বললেন, এখন আমরা কি করব? নিচে নেমে মোটরে চড়ে মনোহরের পিছু করতে পারি বটে, কিন্তু ততক্ষণে আসামি আমাদের নাগালের বাইরে অদৃশ্য হয়ে যাবে। করুণার দিকে ফিরে জয়ন্ত বলল, আপনি তো মনোহর বাবুর বাংলোয় যাবার রাস্তা জানেন। কাল বিলম্ব না করে আমাদের সঙ্গে আসুন। মনোহর বাবু তো বাংলোখানা তার কফিন দুটো কাঁধে করে সঙ্গে নিয়ে যেতে পারবেন না। আগে দেখা যাক তার বিরুদ্ধে কি কি প্রমাণ আছে, তারপর তাকে পুনরাবিষ্কার করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। সকলে পুলিশ জিপের উপর চড়ে বসল এবং সঙ্গে সঙ্গে চলল কয়েকজন সামরিক পুলিশ। খানিকক্ষণ পরেই পিছনে পড়ে রইল সুলতানপুর এবং সামনে এগিয়ে এলো ভূস্বর্গের বর্ণ উজ্জ্বল দৃশ্য। কিছুক্ষণের মধ্যে বেগমপুরাও পেছনে গিয়ে পড়ল। সামনে এবার দুরারহ পর্বতমালার তলায় মাথা তুলে দাঁড়ানো দুর্গম অরণ্য, আর তারই বক্ষ ভেদ করে অগ্রসর হয়েছে সর্পিল গতিতে একটি নাতিবৃহৎ পথ। সেই জনহীন পথে নীরবতার তন্দ্রা ভঙ্গ করে ছুটে চলেছে তাদের জিপ। এবার মানিক বললে, বাবা, এমন জায়গাতেও মানুষ থাকে? এই মনোহর মানুষ নয়, সেই অমানুষ। নিজের যোগ্য জায়গায় বেছে নিয়েছে। কিন্তু আমার খালি খালি একটা কথাই মনে হচ্ছে, জয়ন্ত কেমন করে সন্দেহ করলে যে সুলতানপুর চৌধুরী ব্যাংকের সঙ্গে মনোহরের কোনো সম্পর্ক থাকতে পারে। আন্দাজ সুন্দরবাবু, আন্দাজ। আমার বিশেষ অটুর কোনো যুক্তি নেই, আন্দাজেই ছুটছি অন্ধকারে। তা আন্দাজটা কি শুনতে পারি না? গোড়া থেকেই আমার দৃঢ় ধারণা ছিল মনোহর বাবু বাসা বেঁধেছেন সুলতানপুরের ডাকঘরের এলাকার মধ্যেই। এতে ধরে নিলুম যথাক্রমে 15 লক্ষ টাকা আর 12 লক্ষ টাকা নিয়ে সুশীলা আর গোবিন্দবাবু তাঁরই কাছে গিয়ে হয়েছেন নিরুদ্দেশ। 27 লক্ষ টাকা হস্তগত করে নিশ্চয়ই তিনি নির্বোধের মতো বাড়ির ভিতরে রেখে দেবেন না। বাড়িতে চোর ডাকাতের ভয়, ওদিকে ব্যাংকে রাখলে টাকা সুদে বাড়ে। তারপর ও টাকার কথা না হয় ছেড়িয়ে দিল। মনোহর বাবুর চিঠির একটা জায়গা স্মরণ করুন। গোবিন্দবাবুকে তিনি লিখেছিলেন, যতদিন না আমাদের উদ্দেশ্য সিদ্ধ হয় ততদিন আমরা এখানেই বাস করব। কিন্তু মানুষের খাওয়া পড়ার জন্য দরকার হয় টাকা। টাকা আগাছার মতন আপনা আপনি মাটি ফুঁড়ে গজিয়ে ওঠে না। নিজের ভরণ পোষণের জন্য মনোহর বাবু নিশ্চয়ই কিছু টাকা ব্যাংকে গচ্ছিত রাখবেন। সুতরাং কোনো না কোনো দিক দিয়ে তার সঙ্গে যে ব্যাংকের সম্পর্ক আছে, এটা আমি আগে থেকেই আন্দাজ করেছিলাম। অবশ্য আন্দাজ মাত্র। ওই তো দূরে একটা বাংলো দেখা যাচ্ছে, ওটাই মনে হয় মনোহর বাবুর বাংলো। মনোহরহীন মনোহরের বাংলোর ভিতরে আছে হয়তো এয়ারটাইট কাঁচের কফিনের মধ্যে দুটো বুড়ো বুড়ির কত দিনের বাসি শুকনো মরা। বাবা, এ কিরকম বাংলো! চারিদিকে ঘন জঙ্গল আর ঝোপঝাড়, উপর থেকে মাথার উপর ঝাঁপ খাবে বলে হুমড়ি খেয়ে আছে একটা প্রকাণ্ড কালো পাহাড়। এ যেন হানা বাড়ি, গাটা ছমছম করে ওঠে। মনোহরটা বোধ হয় এখানে বসে সব সাধনা করে। সে মন্ত্র পড়ে দিলে মরা দুটো জ্যান্ত হয়ে উঠত। এত কাঠখড় পুড়িয়ে তান্ত্রিক খুনিটাকে ধরতে পারলুম না। এ আমার আফসোস দেখার জায়গা নেই। কপাল কপাল। গাড়ি ফণি মনসার বেড়া দিয়ে ঘেরা একখানা সুদীর্ঘ একতলা বাড়ির সামনেকার খোলা জমির উপর গিয়ে দাঁড়ালো। সারি সারি ঘর, সামনে টানা চওড়া দালান। জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে ঘুঘুর কান্নার সুর। তাছাড়া আর কোথাও জনপ্রাণীর সাড়া নেই। এ যেন এক অপরিসীম বিজনতার রাজ্য। স্তব্ধতার মধ্যে সত্যই যেন প্রাণ হাঁপিয়ে ওঠে। স্বভাবত উচ্চকণ্ঠ সুন্দরবাবু সেখানে চেঁচিয়ে কথা কইতে পারলেন না। সেখানে চিৎকার করাও যেন নিরম বিরুদ্ধ। তাই চুপি চুপি বললেন, এই মনোহরের লোকজনরা কি আমাদের গাড়ির সারা পেয়ে চম্পট দিয়েছে? অসম্ভব নয়, দেখা যাক। বলে জয়ন্ত অগ্রসর হয়ে দালানে গিয়ে উঠল। তার পেছন পেছন চলল আর সকলে। নিজের পায়ের শব্দে তারা নিজেরাই চমকে উঠতে লাগলো। দালানের উপর দাঁড়িয়ে একবার এদিক একবার ওদিক তাকিয়ে দেখলে জয়ন্ত। তারপর সামনের একটা ঘরের দিকে সোজা এগিয়ে গেল।
এবং সঙ্গে সঙ্গে সুগভীর কণ্ঠে শোনা গেল, ওদিকে নয়, ওদিকে নয়, এদিকে আসুন। আপনার বাঁ দিকের শেষ ঘর। সচকিত সকলে ফিরে দাঁড়ালো বিদ্যুতের মতো। সুন্দরবাবু এতক্ষণ দেখতে পাননি বাঁ দিকের শেষ ঘরে পর্দা দেওয়া দরজার দুই পাশে দাঁড় করানো আছে দুটো সর্বাঙ্গ সম্পূর্ণ নরকঙ্কাল। আঁতকে উঠে অস্ফুট কণ্ঠে তিনি বললেন, আর নয়, এই বেলা সরে পড়ি, চল। মোড়ার হাড় এখানে কথা কয়। আবার সেই কণ্ঠস্বরে শোনা গেল, ভয় নেই, ও দুটো হচ্ছে রক্ত মাংসহীন কঙ্কাল মাত্র। নির্ভয়ে ঘরের ভেতরে আসুন। আকস্মিক কণ্ঠস্বর শুনে জয়ন্ত কেবল বিস্মিত হয়েছিল। ঘরের ভেতর থেকে ফের বললে, পর্দা ঠেলে প্রবেশ করুন। দুই হাতে দুই দিকে পর্দা সরিয়ে জয়ন্ত ঘরের ভেতরে গিয়ে দাঁড়ালো। সামনেই একখানা ইজি চেয়ারের উপর অর্ধশয়ন অবস্থায় স্বয়ং ডাক্তার মনোহর মিত্র। এ দৃশ্য একেবারেই অপ্রত্যাশিত ছিল। হতভম্ব হয়ে গেল জয়ন্ত পর্যন্ত। মনোহরের গম্ভীর মুখের ওষ্ঠাধারের উপরে ফুটে উঠেই মিলিয়ে গেল যেন একটুখানি হাসির ঝলক। তিনি বললেন, আমি পালাইনি দেখে অবাক হচ্ছেন? অবাক না হলেও চলবে। আপনারা শুভাগমন করবেন জেনেই আমি এখানে আপনাদের অভ্যর্থনা করবার জন্য অপেক্ষা করছি। আপনারা দয়া করে আসন গ্রহণ করুন, এখানে আসনের অভাব হবে না। পিছন থেকে সুন্দরবাবু বলে উঠলে, হ্যাঁ, ছদ্মনামের আড়ালে যে লোক ৩৩ লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছে তার বাড়িতে যে আসনের অভাব হবে না তা আমি বিলক্ষণ জানি। মনোহরের একটুও ভাবান্তর হল না। খুব সহজ স্থির কণ্ঠে তিনি বললেন, নানা কারণে অনেক সময় আত্মগোপন করবার দরকার হয় অনেকেরই, এমনকি আপনাদেরও। আমরা মাঝে মাঝে আত্মগোপন করি, অর্থাৎ ছদ্মবেশ ধারণ করি অসাধুদের শাস্তি দেবার জন্য। কিন্তু তুমি? কালো চশমার আড়ালে মনোহরের দুই চোখ ক্রোধে দীপ্ত হয়ে উঠল কিনা বোঝা গেল না, কিন্তু তার গম্ভীর কণ্ঠস্বর হয়ে উঠল অত্যন্ত কঠিন। ধীরে ধীরে তিনি বললেন, আমি মহাশয়ের চেয়ে বয়সও বড়, বিদ্যাবুদ্ধি মান সম্ভ্রমেও বোধহয় খাটো নই। আমাকে তুমি বলে সম্বোধন করে ভদ্রতার অপমান না করলেই বাধিত হব। আপনারা অসাধুদের দণ্ড দেওয়ার জন্য ছদ্মবেশ ধারণ করেন, কেমন? তাহলে জানবেন আমিও ছদ্মনাম গ্রহণ করতে বাধ্য হয়েছি মনুষ্য জাতির মঙ্গলের জন্য। ও হো, মনুষ্য জাতির মঙ্গলের জন্য ধরায় অবতীর্ণ হয়েছেন বিংশ শতাব্দীর অভিনব যীশু খ্রিস্ট। তাই তিনি সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে হত্যা করে কাঁচের কফিনে পুরে রেখে দিয়েছেন। আর তাই তিনি ওই দুই হতভাগ্যের কাছ থেকে মোটে ২৭ লক্ষ টাকা অপহরণ করে ধরা পড়ার ভয়ে ছদ্মনামের আশ্রয়ে ব্যাংকে টাকাটি জমা দিয়েছেন। এরপর কি করা উচিত বলুন দেখি? আপনাকে সাধুবাদ দেব না হতকরাটি আনার হুকুম করব? লোকে আমাকে অপবাদ দেয় আমি নাকি হাসতে জানি না, কিন্তু আপনার কথা শুনে আজ আমার প্রাণপণ অট্টহাস্য করবার ইচ্ছে হচ্ছে। আমি সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে হত্যা করেছি? কোন প্রত্যক্ষদর্শী আপনার কানে এই অপূর্ব খবরটি দিয়ে গিয়েছে? এই দেখুন, এই ধাপ্পা দিয়ে আপনি আমাকে গুলোবার চেষ্টা করবেন না। বলতে পারেন সুশীলা দেবী আর গোবিন্দবাবু আজ কোথায়? তারা এই বাড়িতেই আছেন। হ্যাঁ, ওই কাঁচের কফিনের ভেতরে আছে। বারবার কাঁচের কফিন বলে চিৎকার করবেন না। আমার বাড়িতে কফিন বলে কোনো জিনিসই নেই। বটে বটে, এখানে কাঁচের কফিন আছে কি নেই সেটা খানা তল্লাশ করলেই জানতে পারা যাবে। এতক্ষণ পরে মনোহর হঠাৎ সিধে হয়ে উঠে বসলেন। কাঁচের কফিনের কথা ছেড়ে দিন। আপনি আগে জীবন্ত অবস্থায় কাকে দেখতে চান বলুন, সুশীলা দেবীকে না গোবিন্দবাবুকে? সুন্দরবাবু প্রথমটা থতমত খেয়ে গেলেন। তারপর বাঁধো বাঁধো গলায় বললেন, কোথায় কোথায় সুশীলা দেবী কোথায়? আগে তাকেই দেখতে চাই। উত্তম। সুশীলা, সুশীলা। বাড়ির ভেতর থেকে গানের মতো একটি আওয়াজ শোনা গেল। আগে কি বলছেন? তুমি একবার এই ঘরে এসো তো মা। ঘরের ভেতরকার একটি দরজার পর্দা ঠেলে আত্মপ্রকাশ করল
যে আশ্চর্য রূপবতী ও মহিমাময়ী মূর্তি, তাকে দেখবার জন্যে কেউই প্রস্তুত ছিল না। এ মূর্তি যে মাটির পৃথিবীর, সচক্ষে দেখেও কেউ তা বিশ্বাস করতে পারল না। ইনি কি সুশীলা দেবী? হ্যাঁ, কিন্তু এখন থেকে ইনি নতুন নামে আত্মপরিচয় দেবেন। নতুন নাম? হ্যাঁ, ললিতা দেবী। হ্যাঁ, ইনি ওই ললিতা দেবী বা কি পলিতা দেবী হতে পারেন, কিন্তু ইনি সুশীলা দেবী নন। কেন বলুন দেখি? সুশীলা দেবীর বয়স 75 বছর। ঠিক, এখন তার বয়স 75 হলেও তিনি আর বৃদ্ধা নন। পাগলের মতন কি আবল তাবল বকছেন। সুশীলা দেবী নবযৌবন লাভ করেছেন। শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করবেন না মনোহর বাবু। কেন? প্রাচীনরা কি আবার নবীনা হতে পারে না? অসম্ভব। জড়ার পর মৃত্যু, জড়ার পর যৌবন নেই। আপনার ওই নির্বোধের স্বর্গে আমাকে টেনে নিয়ে যাবার চেষ্টা করবেন না। হয় কাজের কথা বলুন, নয় 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 থানায় চলুন। বেশ, তবে কাজের কথাই শুনুন। মা সুশীলা, হ্যাঁ বাবা। তুমি এখন বাড়ির ভেতরে যাও। এই ভদ্রলোকদের জন্য একটু চাটা পাঠিয়ে দাও। না না, এখানে আমরা চাটা খেতে আসি। ভয় নেই, আপনাদের চায়ে কেউ বিষ মিশিয়ে দেবে না। বিষ থাক আর নাই থাক, এখানে চা আর টা কিছুই খাওয়া চলতে পারে না। আপনাদের সকলের কি একমত? আমার অন্য মত, আমি চাটা সব খাবো। কি বলো মানিক? আমিও তোমারই দলে। তা পরমাসুন্দরী সুশীলা, ওকে কি ললিতা দেবী বলে ডাকবো মনোহর বাবু? ওকেই জিজ্ঞাসা করুন। বাবার কাছে আমি সুশীলা, কিন্তু আপনারা তো বৃদ্ধা সুশীলাকে কোনোদিন দেখেননি। আপনারা আমাকে ললিতা বলেই ডাকুন। সুন্দরবাবু, আপনি কি এখনো মত বদলাবেন না? মনে রাখবেন, চায়ের সঙ্গে আবারটা। সুন্দরবাবু জুলজুল করে জয়ন্তের মুখের পানে তাকিয়ে বললেন, কি আর করি বলো, তোমরা সবাই যখন রাজি, তখন আমারও আর এক যাত্রায় পৃথক ফল হয় কেন? আমিও রাজি। ললিতা দেবীর গোলাপ পেলব অষ্টাধরে ফুটল যে মিষ্টি হাসিটুকু, তাও যেন নীরব সঙ্গীতের মতো সুন্দর। একটি নমস্কার করে পাশের ঘরে তিনি অদৃশ্য হয়ে গেলেন জীবন্ত স্বপ্ন প্রতিমার মতো। মনোহর গম্ভীর স্বরে বললেন, শুনুন মশাই, জরার কারণ কি মানুষ যে জানে না এ কথা সত্য নয়, বরং এই কথাই সত্য যে জরার কারণ তার কাছে অজ্ঞাত নয়। এইটুকুই জানে না সে। বাবা, এই যে হে আলী, এসব সূক্ষ্ম বৈজ্ঞানিক ব্যাপার আপনাদের যে কেমন করে বোঝাবো বুঝতে পারছি না। রেডিও অ্যাক্টিভ বস্তু কাকে বলে জানেন? জানি, আমাকেও মাঝে মাঝে অল্প স্বল্প বৈজ্ঞানিক পরীক্ষা করতে হয়, যদিও তা ধর্তব্যের মধ্যেই গণ্য হয়। বিজ্ঞানে আমি একেবারে মা। বাংলায় বুঝিয়ে দিতে পারবেন? ইংরেজি তো পদে আছে, বাংলায় শুনলে একেবারে অজ্ঞান হয়ে যাবেন। তা কখনো হয় নাকি? যাই হোক, বাংলা আমাদের মাতৃভাষা বলে কথা। আমাদের মাতৃভাষার অভিধানে রেডিও অ্যাক্টিভের এই অর্থ এইভাবে বোঝানো হয়েছে: আংশু বিকিরণ দ্বারা বিদ্যুৎ মাপক প্রভৃতির ওপর ক্রিয়াকরণক্ষম রেডিয়াম, ইউরেনিয়াম, পলিনিয়াম প্রভৃতি সম্পর্কে অপারদর্শক পদার্থ ভেদকারক ও বৈদ্যুতিক ক্রিয়াজনক এবং অদৃশ্য কিরণ বিকিরণক্ষম। কি বুঝলেন বলুন? ব্যাপার বুঝবো কি, তো আরো গুলিয়ে গেল, মাথা ভোঁ করে ঘুরছে। এর জন্যই কি কবি গান বেঁধেছেন, আমরি বাংলা ভাষা? বাংলা ভাষার দোষ নেই সুন্দরবাবু, তবে বাংলা ভাষায় এখনো ভালো করে বিজ্ঞানকে পরিপাক করবার চেষ্টা হয়নি, কারণ দেশ এতদিন স্বাধীন ছিল না। যাকো কথা, যতটা সংক্ষেপে পারি কিছু কিছু বোঝাবার চেষ্টা করি। অনেক পরীক্ষার পর আমি এই সিদ্ধান্তে উপস্থিত হয়েছি যে সারা জীবন ধরে আমাদের দেহের ভেতরে যে রেডিও অ্যাক্টিভ বস্তু জমে, অর্থাৎ যাকে বলে ক্রমিক রেডিয়াম, জরার কারণ হচ্ছে তাই। সূর্যের দ্বারা পৃথিবীর উপরে প্রতিদিনই রেডিয়াম নিক্ষিপ্ত হচ্ছে। আমরা তা খাচ্ছি, আমরা তা পান করছি, নিঃশ্বাস দিয়ে বাতাস থেকে তা আকর্ষণ করছি। তারই ফলে প্রত্যেক জীব আর তরুলতাও ধীরে ধীরে জরাগ্রস্ত হয়। জরাব্যাধি নিবারণ করবার উপায় আমি আবিষ্কার করেছি। বলেন কি মশাই? আগে হ্যাঁ,
ক্যালসিয়াম থেকে দেহের হাড় তৈরি হয়। রসায়ন শাস্ত্রের দিক থেকে রেডিয়াম কাজ করে ক্যালসিয়ামের মতোই। গঠন কার্যে যেখানে ক্যালসিয়ামের পরমাণু দরকার হয়, সেখানে রেডিয়ামের পরমাণু ব্যবহার করলে দেহের রক্তস্রোত তা না জেনেই গ্রহণ করে। রেডিয়াম বিষের দ্বারা আক্রান্ত ব্যক্তিদের রক্ষা করবার একমাত্র উপায় হচ্ছে তাদের ভেতর থেকে ওই রেডিয়াম পরমাণুগুলিকে বিতাড়িত করা। সেটা কি অসম্ভব ব্যাপার নয়? প্রথম দৃষ্টিতে অসম্ভব বলে মনে হয় বটে, কিন্তু কার্যকালে দেখা যায় মোটেই তা নয়। জরাব্যাধিগ্রস্ত ব্যক্তির হাড়ের ভেতর থেকে বিপজ্জনক রেডিয়াম পরমাণুগুলিকে বাইরে বের করে দেওয়া অসম্ভব নয় মোটেই। প্রথমে রোগীকে এমন ভিনিগার ও অ্যাসিড জাতীয় পথ্য দিতে হবে যাতে করে তার দেহের হাড়গুলো ক্যালসিয়াম থেকে মুক্ত হয়। 1 সপ্তাহ পর রোগীকে আমি আবার 1 সপ্তাহ ধরে স্বাভাবিক পথ্য দিই বটে, কিন্তু সেই সঙ্গে এদিকেও তীক্ষ্ণ দৃষ্টি রাখি যে খাদ্যের ভেতরে যে খাঁটি ক্যালসিয়াম থাকে তার মধ্যে কিছুমাত্র রেডিও অ্যাক্টিভিটি বর্তমান নেই। প্রথমে যে ভিনিগার এবং অন্যান্য অ্যাসিডের পথ্য দেওয়া হয়, দেহের ক্ষতি সাধন করবার ক্ষমতা তাদের অপেক্ষাকৃত কম। ওই পথ্যের পরমাণু গ্রহণ শক্তি বা ভ্যালেন্স আছে, তাই ওই পথ্যের আকর্ষণে আসল ক্যালসিয়াম এর সঙ্গে দেহের ভেতরে উড়ে এসে জুড়ে বসা রেডিয়ামও ক্রমে ক্রমে বাইরে বেরিয়ে যায়। স্বাভাবিক পথ্যের পর দিই আবার অ্যাসিড জাতীয় পথ্য, তারপর আবার স্বাভাবিক পথ্য। এইভাবে চিকিৎসা চলে মাসের পর মাস। এই চিকিৎসার ফলেই জরাগ্রস্ত রোগী ফিরে পায় তার নবযৌবন। প্রায় তাই বললেও চলে, তবে উপসর্গ যে দেখা যায় না তাহা বলা চলে না। যেমন ওই কাঁচের কফিনের ব্যাপারটা। সুন্দরবাবু কাঁচের কফিনের উল্লেখ করেছিলেন, কিন্তু সেটা যে কি পদার্থ আপনারা কেউ তা জানেন না। দেখতে চান তো আমার সঙ্গে আসুন। মনোহরের সঙ্গে সকলে এসে উপস্থিত হল প্রকাণ্ড একটা হল ঘরে। তার অধিকাংশ জুড়ে বিরাজ করছে নানা রকম যন্ত্রপাতি। যারা কোনো কলেজের বৈজ্ঞানিক পরীক্ষাগার দেখেছেন তাদের কাছে ওসব যন্ত্রের কয়েকটি পরিচিত বলে মনে হবে। কোথাও একাধিক বুনসেনের অত্যন্ত তপ্ত উত্তাপ সঞ্চালক প্রদীপ বিশেষ উপরে টকবক করে ফুটছে স্টিল বা অধযন্ত্রগুলো। কোথাও সারি সারি কিল্ক থেকে ঝুলছে কন্ডেন্সার বা সংহতি যন্ত্র, যা সাধারণ বৈজ্ঞানিক পরীক্ষাগারে দেখা যায় না। সুন্দরবাবু আবার হুম শব্দটি উচ্চারণ করে বললেন, মনোহর বাবু, এতক্ষণ কানে যা শুনলুম তা তো এক বর্ণও বুঝতে পারলুম না। এখন চোখে যা দেখছি তাও তো ভালো করে বুঝতে পারছি না। আপনি বোধহয় আবার লেকচার শুরু করবেন, কিন্তু তার আগে আমার গোটা কয়েক সহজ প্রশ্নের জবাব দেবেন। আজ্ঞা করুন। আপনি এইসব বৈজ্ঞানিক পরীক্ষা তো কলকাতায় বসেই করতে পারতেন, মিথ্যা তো লুকোচুরি কেন? কলকাতার কৌতূহলী জনতা যদি ঘুণাক্ষরও আমার পরীক্ষার ব্যাপারটা টের পেত, তাহলে আমার বাড়িটি পরিণত হতো ওই সরকারি বাগানে, আর সেখানে উকিঝুঁকি মারতে আসতো ওই রাম শ্যাম যদু মধু সকলেই। তারপরেও কি আর নির্বিঘ্নে পরীক্ষা চালাবার অবসর পেতুম? সে কথাটা ঠিক বটে, কিন্তু সুশীলা দেবী আর গোবিন্দবাবু কাউকে কিছু না জানিয়ে আপনার সঙ্গে অমন চোরের মতো পালিয়ে এসছেন কেন? তারও প্রথম কারণ হচ্ছে মন্ত্রগুপ্তি, দ্বিতীয় কারণ গুরুতর। গুরুতর মানে? সুশীলা দেবী আর গোবিন্দবাবু নতুন দেহ লাভ করবার পর ইহ জীবনে আর নিজের বাড়িতে ফিরবেন না বোধহয়। সে কি মশাই? হ্যাঁ, সেই জন্যই সুশীলাজ ললিতা নাম ধারণ করেছেন। কিন্তু কেন কেন কেন? নতুন দেহ, অতি প্রাচীনা সুশীলাকে কি কেউ চিনতে পারত? তা পারতই না। সুশীলার কথা কেউ বিশ্বাস করত? তা তো করতই না। ঠিক। তাকে নিয়ে আরো নানা রকম গন্ডগোল, এমনকি মামলা মোকদ্দমা হবারও সম্ভাবনা ছিল নাকি? তা তো ছিলই। হ্যাঁ, এটা তো হতেই পারত। আরো কত দিক দিয়ে সুশীলার জীবন হয়ে উঠত ভয়াবহ। সেই জন্যই স্থির করেছিল আমার পরীক্ষা সফল হলে নতুন দেহে নতুন নামে নতুন ভাবে জীবনযাপন করবে। গোবিন্দবাবুর সম্বন্ধেও ওই একই কথা। সুশীলা দেবী আর গোবিন্দবাবু অত টাকা সঙ্গে নিয়ে এসছেন কেন? আর সেসব টাকা আপনার নামেই বা জমা আছে কেন? নতুন দেশে নতুন নামে নতুন ভাবে জীবন শুরু করতে হলে প্রথমেই দরকার টাকা। সে টাকা আসবে কোথা থেকে?
নিজেদের ভবিষ্যৎ সম্বন্ধে নিশ্চিত হওয়ার জন্যই সুশীলা দেবী আর গোবিন্দবাবু উচিত মতো টাকা সঙ্গে করে এখানে এনেছেন। ওদের টাকা আমার ছদ্মনামে জমা রেখেছি কেন? আমি জানতাম পুলিশ ওদের খোঁজ করবে। ওদের নামে টাকা জমা রাখলে পুলিশ নিশ্চয়ই সন্ধান পেত। আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন, যদিও ললিতা দেবী যে সুশীলা দেবী সেটা নিয়ে আমার মনে এখনো খটকা আছে। দূর হয়নি খটকাটা, তবে ওটা আপাতত ধামাচাপাই থাক। কিন্তু প্রশ্ন হচ্ছে, গোবিন্দবাবু কোথায়? সে প্রশ্নের জবাব না দিয়ে মনোহর ফিরে দাঁড়িয়ে বললেন, জয়ন্তবাবু, যে উপসর্গের কথা বলছিলাম এবার সেটা দেখবেন, আসুন। মনোহর এগিয়ে গিয়ে দাঁড়ালেন একখানা খাটের পাশে। সেখানে শয্যার উপরে যে শায়িত মূর্তিটি ছিল তাকে দেখেই সকলের চক্ষু বিস্ফারিত হয়ে উঠল পরম বিস্ময়ে। একটি তরুণ, অপূর্ব সুন্দর একটি মূর্তি, বালক বললেও চলে। সুগঠিত শুভ্র নগ্ন দেহ, যেন গ্রিক ভাস্করের হাতে গড়া। কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে সর্বাঙ্গ তার কাজ দিয়ে মোড়া, এবং সেই কাজ তা কেউ গলিয়ে এমনভাবে মূর্তির উপরে দিয়েছে যা সারা দেহের সঙ্গে অচ্ছেদ্যভাবে সংযুক্ত হয়ে আছে। এবার মনোহরবাবু বললেন, সুন্দরবাবু, এই আপনার কাঁচের কফিন। হ্যাঁ, কিন্তু কাঁচের কফিনের ভিতরে ওটা কি রয়েছে? রঙিন মোমের পুতুল আর মৃতদেহ? আরো কাছে গিয়ে ভালো করে তাকিয়ে দেখুন। না, ওটা তো মোমের পুতুল নয়, মৃতদেহও না। ও যে জীবন্ত। ওর সর্বাঙ্গে যে জীবনের রং, জীবনের আভাস, এমনকি দুটো বন্ধ চোখের পাতাও থেকে থেকে কেঁপে উঠছে। ও এখনো ঘুমাচ্ছে, কিন্তু ওর ঘুম ভাঙতে আর বেশি দেরি নেই। আসল ব্যাপারটা কি মনোহর বাবু? আমি নিজেই জানি না। ওই কাঁচের আবরণই আমার সৃষ্ট নয়। পর্যায়ক্রমে ক্যালসিয়াম পথ্য দিয়ে তা আবার বন্ধ করে বেশ কিছুকাল চিকিৎসা চালাবার পর রোগী হঠাৎ দীর্ঘকাল ব্যাপী নিদ্রা করে আচ্ছন্ন হয়ে পড়ে, আর তার সর্বাঙ্গ ব্যাপী দেখা যায় ওই কাঁচের আবরণ। কিছুকাল পরে রোগীর ঘুম ভাঙে, কাঁচের আবরণ ফেটে যায়, তারপর উঠে বসে তার জাগ্রত মূর্তি। এর অর্থ আমিও জানি না। বাবা, এ যে মানুষ গুটি পোকা। ওই মূর্তিটাকার? গোবিন্দবাবুর। তাঁর বয়স তো 70 বছর। সকলে অবাক হয়ে ভাবতে লাগল। সুশীলার প্রবেশ, সেই সুমধুর কণ্ঠে সে বললে, বাবা, ও ঘরে খাবার দেওয়া হয়েছে। মনোহর এতক্ষণ পর একটু হেসে বললেন, চলুন, এই বিজন বনে আপনারা খাবারের মধ্যে কোনো বিশেষত্ব পাবেন না। দেখুন, বাড়িতে যা ছিল তাই দিতে পেরেছি। স্যান্ডউইচ, শিক কাবাব, রুটি, মাখন, চা আর মিষ্টান্ন। ললিতা দেবী, চায়ের আসর যে একেবারে ভুরি ভোজের আসরে পরিণত হলো। এই বিজন বনে শিক্ষাভাব বানালেন কি করে? বাঘের মাংস দিয়ে নয় বোধ হয়। আপনারা খেলেই বুঝতে পারবেন। আসুন সুন্দরবাবু। ভায়া, আজ যা দেখলুম আর শুনলুম, আমার পিলে অত্যন্ত চমকে গেছে। খাওয়ার চিন্তা মোটেই জাগছে না। আপনার পিলে নির্বোধ নয়। একখানা স্যান্ডউইচ উদরাত করলেই যে আবার অত্যন্ত শান্ত হয়ে পড়বে। আপনার ধাত জানতে কি আমার বাকি আছে? চলুন, মধুরেনও সমাপয়াত করে আসি। শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের কাঁচের কফিন রহস্য। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল বাক্যবাগীশ, দিগন্ত, মৃন্ময়, জয়, জয়দীপ, আয়ুষী ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।